একজন নদী দখলকারী সে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে, তার নদী দখলের কথা বলার জন্য সে 500 কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে আরো মামলা করছে, এবং আরো সে হুমকি দিয়ে যাচ্ছে, আরো হুমকি দিয়ে যাচ্ছে। সাথে আছে এক উপদেষ্টা। আমি প্রথমেই ডিএমপি কমিশনার মহোদয়ের কথাটা বলি। ওনার কমেন্ট আমি পড়েছি। উনি বলছেন যে ধর্ষণকে ধর্ষণ বলা যাবে না, বলা ঠিক হবে না, উনি সেটা নিতে পারেন না। উনি বলেছেন এটাকে যৌন নিপীড়ন ইত্যাদি ইত্যাদি। এটা একেবারে একটা শান্তি নিকেতনী ভাব নিয়েছেন পুলিশ অফিসারের। পুলিশ অফিসারের জন্য ধর্ষণের ডেফিনেশন আছে, বলাৎকারের ডেফিনেশন আছে, রেপের ডেফিনেশন আছে, আহ, আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের সবগুলির কিন্তু একটা ডেফিনেশন আছে। সেইগুলিকে উনি ইগনোর করে একটা শান্তিনিকেতনী ভাব নিয়েছেন। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের যে এই যারা প্রধান উপদেষ্টার সহকর্মীগণ, তারা খুব ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হয়ে একটা আহ, মানে ভর্ৎসনামূলক প্রেস নোট দিয়েছেন। এটা কি ধরনের কথা? যদি মনে করে যে এই লোক ঠিক মতো কাজ করতেছে না, ঠিক মতো ডিএমপি কমিশনার মানুষের ভিতরে মিস ইনফরমেশন দিচ্ছে বা লেনিয়ান্ট, তো সে অ্যাকশন নেবে। সেখানে জনগণের কাছে তার তো বলারও দরকার নেই, এবং এটাকে দিয়ে প্রেস নোটও দরকার নেই। সে অ্যাকশন নিতে পারে, অনেক রকমের অ্যাকশন হতে পারে, তাকে ডিমোশন করে দিতে পারে, সরিয়ে দিতে পারে। সেটা না করে তারা ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ওই জন্য সেই জন্যই কিন্তু দুর্নীতিতে সারা দেশ আপনার সয়লাভ হয়ে গেছে। আপনার দুঃশাসন অপশাসন একেবারে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে কি দেখেন, চীন দেশে কিন্তু একটা প্রবাদ আছে যে মাছের পচন শুরু হয় মাথা থেকে। এই মাথা পচে গেছে, বাংলাদেশের মাথা অনেক আগের থেকে পচে গেছে। সেই পচন কিন্তু আহ রোধ হয় নাই। আপনার সেপ্টেসেমিয়া বলে একটা বিষয় আছে, যে সারা বডিতে যখন আপনার ইনফেকশন ছড়িয়ে যায় তখন এটাকে সেপ্টেসেমিয়া বলা হয়। আপনি দেখেন, এই যে একজন বললেন, এই যে আমাদের একজন দর্শক বললেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিচ্ছেন না। 3বার তারিখ দেওয়া হয়েছে, সর্বশেষ তারিখ গেছে কিন্তু আপনার 16 তারিখে, আপনার 16ই ফেব্রুয়ারি তারিখটা গেছে। থার্ড টাইম তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন। এখানে নাহিদ ইসলাম সে হিসাব দিচ্ছে, সে যখন এখান থেকে বেরিয়ে গেছে হিসাব দিচ্ছে যে তার ব্যাংকে 10,000 টাকা আছে। আর ভালো, এটা একটা তরুণ হিসাবে, একজন তরুণ ব্যক্তি হিসেবে তাকে এই হিসাবটা দেয়, আমি তাকে অভিনন্দন জানিয়েছি, এখনো বলি। কিন্তু যে বৃদ্ধ সব অপদার্থ উপদেষ্টারা আছে, তারা তো শুধু অপদার্থগিরি করে যাচ্ছে, তারা তাদের হিসাবটা দিতে পারে না। তাদেরকে এত সম্পত্তি যে হিসাবই করতে পারে না। আমি তো মনে করি যে প্রথমত যে তাদেরকে আমি বিশ্বাস করি না। কারণ আমরা এইসব পোস্টে যারা থাকে আমরা অতীতে দেখেছি, তারা বিপুল সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পত্তি চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে তারা এখন সেই বেলজিয়ামে একজন আছে, আপনার ইউরোপে আছে, আপনার এই বিভিন্ন জায়গায় তারা আহ, আশ্রয় নিয়ে, আশ্রয় কি, তারা সেখানে ভ্যাকেশনের মতো করতেছে। কিন্তু বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেছে। বাংলাদেশের ইকোনমি তো অ্যানিমিক। বাংলাদেশের মুডির রেটিং এ সেদিকে ব্যাংকিং এর আর এক ধাপ নামিয়ে দিয়েছে বাংলাদেশের ইকোনমি। যে এই যে যারা এরা বলেন যে এরা সর্বশেষ একেবারে সর্বশান্ত করে দিয়ে গেছে, সঠিকই বলেন। আপনার বাংলাদেশ ব্যাংকের দেখেন, এই যে এই সরকার যে অনেকটা অথর্ব, তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে এই হয়ে গেল ওই আতিউর রহমানের সময়, উনি তো জড়িত ছিলেন। ওনাকে কি ডাকা হয়েছে যে আসেন আপনি? আচ্ছা, ওনার সময় যে রিপোর্ট করছিলেন আপনার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, যে একটা রিপোর্ট তৈরি করছিলেন যেটাকে প্রকাশ করতে দেওয়া হয়নি, সেটা এখন প্রকাশ করা হয় না কেন? কি কারণে প্রকাশ করা হয় না? ওখানে কি আছে? আপনার এই সব জিনিসগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আপনি আজকে দেখেন যে দুর্নীতি তো শুধু ওই যে টেন্ডারের দুর্নীতি হয় না, দুর্নীতি সর্বক্ষেত্রে হচ্ছে। যে চাকরির দুর্নীতির কথা বললেন ব্রিগেডিয়ার সাহেব, হাসান নাসির সাহেব বললেন, এটা কিন্তু সঠিক। এটা কিন্তু সঠিক, চাকরির জন্য তদবির করে টাকা দেয়। এইখানে যে ডিসিদের বদলি নিয়ে যে মানে পোস্টিং নিয়ে যে আপনার কেলেঙ্কারির মতো হলো, তার কোনো তদন্ত হয় না। আপনি দেখেন
যে আপনি দুর্নীতি দমন কমিশনে ডক্টর মোমেনকে আপনি নিয়োগ দিয়েছেন। ডক্টর মোমেন একজন সজ্জন ব্যক্তি, লেখক। উনি আপনার নিজে ব্যক্তিগতভাবে উনি দুর্নীতির ঊর্ধ্বে ব্যক্তি একজন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। ওনার সম্বন্ধে আমি যা জেনেছি এটা প্রশংসনীয়। কিন্তু কি প্রশংসনীয় হলে হবে কি, উনি যখন বিমানে ছিলেন, বিমানে দুর্নীতি হয় নাই? ব্যাপক দুর্নীতি হয়েছে। তারই রেশ কিন্তু এখনো আছে। এই যে বিমানের কথা বলা হয়, টিকিট নিয়ে কেলেঙ্কারি, এইটা নিয়ে কেলেঙ্কারি, আপনার হয়ে যায়, কি বলে, ওই প্রবাসীদের সব মালপত্র চুরি হয়ে যায়, তারা হাহাকার করে, 7 বছর পরে আসছে, সম্পদ সব নিয়ে যায়। উনি কি পারছিল? বরং ওনারা বলে দুর্নীতি আরো বেশি বাড়ছিল বলে অনেকেই বলেন। এখন যে লোকটা বিমানের মতো একটা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন করতে ব্যর্থ হয়েছেন, সেই লোক বাংলাদেশের কিভাবে দুর্নীতি দমন করবেন? সারা বাংলাদেশের যা হচ্ছে তাই হচ্ছে। আপনারা আজকে দেখেন, এই যে দেখেন, দুর্নীতির বাইরেও তো আরো অনেক অনেক ধরনের অপনীতি আছে, অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা বেআইনি। আজকে নদীগুলি দখলে, দূষণে এবং অবৈধ বালু উত্তোলন করে কি করে ফেলছে, ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। মেঘনায় বলেন, এখানে বলেন, সেখানে বলেন। এই যে মেঘনাগুলো, এই যে আরএফএল, এই যে বসুন্ধরা, আমি অনেক নাম বলতে পারি। এই যে কর্ণফুলীর যে ড্রাই ডক, এরা মানে এদেরকে ব্যাপক কিছু ভাবে, এদেরকে কিছু করা হচ্ছে বলে মনে করেন? আরএফএল, না না, তারপরে এটা মেঘনা। কিছুই করা হচ্ছে না। মেঘনা মেঘনা তো কি না করেছে! মেঘনার ব্যাপারে অনেক অভিযোগ আছে, আমরা মেঘনার ব্যাপারে কাজ করছি, মেঘনা নিয়েও প্রতিবেদন প্রকাশ হবে কিছুদিন মধ্যে। আরএফএল এর ব্যাপারে শীতলক্ষা পুরোটা দখল করে ফেলেছে। তারপরে আপনি জানেন যে সেই রশিদ ইঞ্জিনিয়ার পুরো কর্ণফুলীকে দখল করে ফেলেছে। এরা আগে যেমনটি ছিল ঠিক তেমনটি আছে। যেমন বরং আরো একটু বহাল তবিয়ত হয়েছে। তারা এতটা সাহস পাইছে, একজন নদী দখলকারী সে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে। তার নদী দখলের কথা বলার জন্য সে 500 কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে আরো মামলা করছে, এবং আরো সে হুমকি দিয়ে যাচ্ছে, আরো হুমকি দিয়ে যাচ্ছে। সাথে আছে এক উপদেষ্টা তাকে মদত দেয়, তার বাড়িতে খাবার পাঠায়, এটা করে সেটা করে। অনেক কাহিনী আমি জানি, যে কথাগুলি কোন আমি উপদেষ্টা, প্রকাশ কোন করব উপদেষ্টা, কার কথা বলছেন আপনি? না। আমি নাম বলবো। আমি একদম আপনার কাছে সকল তথ্য ধরে, আমি যেসব তথ্য পাইছি সেসব তথ্যে আহ, বোঝা যায় যে বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। এখন এইখানে যে ব্যারিস্টার আশরাফ সাহেব বললেন দুর্নীতির কথা, উনি কিন্তু ইচ্ছা করলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারে। উনি কিন্তু একটা রিট মামলা করতে পারে, যে এই উপদেষ্টারা যদি আগামী 10 দিনের মধ্যে সম্পত্তির হিসাব না দেয়, তাহলে তাদেরকে যেন ডক্টর ইউনূস রিমুভ করে দেয়, এবং অথবা বাংলাদেশ ব্যাংক যেন তদন্ত শুরু করে, বা দুদক যেন তদন্ত শুরু করে। তারা আমাদের কাছে কিন্তু এখন হয়ে আছে। আমি তাদেরকে মনে করি দুর্নীতিবাজ। মনে করি এই কারণে, এতবার বলা সত্ত্বেও প্রজাতন্ত্রের 13-14 লক্ষ কর্মচারী কর্মকর্তা বেশিরভাগই কিন্তু আপনার তাদের সম্পত্তির হিসাব দিয়ে দিছে যার যার ডিপার্টমেন্টে দিয়ে দিছে। তারা কিন্তু মানছে। কিন্তু এরা দিতে পারবে না কেন? এরাই শেখ হাসিনাকে খেদানো হচ্ছে কেন? তার অন্যতম প্রধান কারণ ছিল যে দুর্নীতি করছে। তার পিয়নে 400 কোটি টাকা ছিল, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই যে এই আপনার এই বেক্সিমকো এরকম দুর্নীতি করছে বলেই তো তাকে আমরা মানে খেদাই দেওয়া হয়েছে। তাকে খেদাই শব্দটাই বলি, যে বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে। এখন সেই দুর্নীতি যদি আবার যাইকে বসে, টিআইবির কথা অনুসারে যে দুর্নীতি আরো বাড়ছে, তাহলে আমাদের কি অ্যাচিভমেন্ট হলো? আমাদের এই যে যারা তরুণরা যে রক্ত দিল, জীবন দিল, সেটা তো বৃথা গেল মনে হয়। এখানে যে তরুণ শক্তি একটা ডিকটেটরকে এখান থেকে হটিয়ে দিয়েছে, তারা কিন্তু ইচ্ছে করলে একটা কালচারাল রেভলিউশন করতে পারতো দুর্নীতির বিরুদ্ধে সারা দেশব্যাপী। এখানে যে চাঁদাবাজ, আপনি দেখুন, যে একজন দরিদ্র কৃষক, সে হয়তো কিছু লাউ কিংবা কুমড়া বিক্রি করতে যাচ্ছে, হাটে যাচ্ছে, সেখানে তাকে হেনস্থা করা হয়, তাকে কাছ থেকে প্রচুর টাকা আদায় করার। তার এই একটা ওই সে বর্গীদের মতো একটা অবস্থা হয়েছে। যে এই যে ছিল না ভাস্কর পণ্ডিত, যে বর্গীরা যেমন বাংলায় ঝাঁপাই পড়তো, সেই বর্গীর দল ঝাঁপাই পড়ছে কৃষকদের উপরে, আপনার প্রান্তিক ব্যবসায়ীদের উপরে। যেখানে যাচ্ছে সেখানে চাঁদা দিতে হচ্ছে, আপনি সেই টেম্পো স্ট্যান্ডে চাঁদা দিতে হচ্ছে, বাসে দিতে হচ্ছে, যেখানে একটু বিজনেস করবে সেখানে দিতে হচ্ছে, সব কিছুতে ট্রেড লাইসেন্স করতে গেলে ঘুষ দিতে হচ্ছে। তাহলে লাভ হয়েছে কি? বিপ্লব ব্যর্থ হয়ে গেছে। ওই যে একটা কথা ছিল না, স্পার্টাকাস, আমরা কি হেরে গেছি? আমরা হেরে গেছি।
আমাদের এই তরুণ সমাজকে তারা কোথায় নামায় নিয়ে আসলো। তারা আজকে ইফতারি পার্টি করে আপনার 5 তারকা হোটেলে। এটা কি একবার তারা চিন্তা করছে? একবার চিন্তা করছে যে তারা তাদেরকে নিজের পায়ে নিজেরা সব কুড়াল মারছে। তাদের প্রতি যে মানুষের যে শ্রদ্ধা ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে তারা এই দেশকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে, যেখানে আপনার দুর্নীতি থাকবে না, যেখানে অপশাসন থাকবে না, যেখানে একটা মেধাবী ছেলে চাকরি পাবে, নিজের যোগ্যতায় চাকরি পাবে, নিজের মেধা দ্বারা চাকরি পাবে, সেই আশা কোথায় মিলিয়ে গেল? আমি ভেবে অবাক হই। যে বীরত্ব আমরা দেখেছি, আপনার মনে আছে আমি তখন আমেরিকাতে ছিলাম, আমরা প্রায় প্রায় দিনই আমরা টক শো করতাম এইসব কাহিনী নিয়ে, তাদের বীরত্ব গাথা নিয়ে, যে ত্যাগ, যে তিতিক্ষা, যে বীরত্ব তারা দেখাইছে, সেটাকে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনূস? উনি বলেন তোমরা দল করো। তাদের দল করা দরকার ছিল না, তাদেরকে বলা উচিত প্রথমে ছিল যে তাদেরকে তোমরা ভুলটাই হয়েছে গ্রামে। তাদেরকে উপদেষ্টা করা, এইখান থেকে ভুল শুরু। রাইট। আমি তাদের কেন উপদেষ্টা করতে যাবেন? তারা সেই জন্য তারা কিন্তু প্রস্তুত না। হয়তো তারা একটা সময় প্রধানমন্ত্রী হবেন, আমি আশা করি তারা প্রধানমন্ত্রী হোক, তারা মন্ত্রী হোক, তারা দেশকে নেতৃত্ব দেখ, তাদেরকে কিন্তু তাদের তো সরকারের একটা প্রিপারেশন অংশ দরকার ছিল। বানিয়ে সরকার একটা অংশ বানিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে বিভক্ত করে দেওয়া হচ্ছে, মানে এবং তারপরে দল করিয়ে। হুম। এখন তো এই ভুলের জন্য পর আমি ভুল মনে করি হচ্ছেই। কি যে ডক্টর ইউনূস একজন অতি বৃদ্ধ লোক। উনি এখানে জাজমেন্ট দেখাতে পারেন নাই। উনি এখন বললো যে নাকি উনি নাকি বিশ্ব দরবারে খেলে ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়, কি কি মাঠ ঠাটের কথা এটাও ঠিক বললো। না, কারণ ইউনুসকে তো আসলে বানানোর পর আনা হয়েছে, কতটুকু ওনার সিদ্ধান্ত ছিল তাদেরকে এভাবে রাখার ক্ষেত্রে সে নিয়েও প্রশ্ন তো কিন্তু উঠতেই উনি যে পারে। ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় বললো, 7 মাসে একটা বাইলেটারাল সরকারি মিটিং করতে পারলো না, অর্গানাইজ করতে পারলো না, একটা হুম। বাইলেটারাল মিটিং অর্গানাইজ করতে পারলো না। এখন সে চায়নায় যাচ্ছে একটা আহ, একটা নন গভর্নমেন্ট একটা এনজিওর আমন্ত্রণে, সেটাকে তার অফিস থেকে দেখলাম যেটাকে সরকারি বলা হচ্ছে, এটা একটা সম্পূর্ণভাবে একটা বিভ্রান্তিকর সে তথ্য প্রকাশ করছে। এটা একটা একটা এটা এই যে বোয়াও যে ফোরাম, এটা তো কয়েকটা দেশের একটা একটা অর্গানাইজেশন, ইটস নট আ চাইনিজ অর্গানাইজেশন। এটা চায়নায় যাচ্ছে কার ইনভিটেশনে? চাইনিজ গভর্নমেন্ট ইনভিটেশনে। কিন্তু কিভাবে এখানে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে? একটা বাইলেটারাল মিটিং করতে পারে নাই এই 7 মাসে। কোনো একটা G7 কান্ট্রি কিংবা P5 কোনো একটা কান্ট্রির সাথে পারে নাই। কেন পারে নাই? কারণ তার উপরে জনগণের আস্থা নাই। বিশ্বের বড় বড় কান্ট্রির কোনো আস্থা নাই। এখন এই আস্থাহীনতার জন্য আমি মনে করি কি, উনার শুভ বুদ্ধির উদয় হোক, উনি উনার এই দলবল সহ রিজাইন করে চলে যাক, নতুন টিমের হাতেই বাংলাদেশ দেয়া হোক, বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, অপশাসনকে সম্পূর্ণভাবে জেটিয়ে বিদায় করে হোক, দেয়া হোক। তার জন্য যদি 2 বছর লাগে, তার জন্য যদি 3 বছর লাগে, তাও আমরা আহ অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমরা এইটা চাই নাই যে একটা ইলেকশন এই মুহূর্তে করবেন, সেখানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন চুরি হয়ে যাবে, আইসা তারপরে আবার সেই মৌরসি পাট্টা 5 বছরের লুটপাট করবে। বাংলার জনগণ মুক্তি চায়, বাংলার জনগণ এবার বাঁচতে চায়, এটা আমাদের বাঁচার লড়াই। আমি মনে করি কি যে তরুণ সমাজ যারা পার্টি করছো, এই পার্টি নিয়ে তোমরা নেমে পড়ো, তোমাদের ইলেকশনের দরকার নাই। তোমরা বলো 2 বছর পর্যন্ত আমরা দুর্নীতি উৎখাত করব, তোমাদের সেই সাহস আছে, সেই সামর্থ্য আছে। আমি তাদের কাছে আবেদন জানাই, ফরগেট অ্যাবাউট ইলেকশন, ফরগেট অ্যাবাউট ইলেকশন। সারা বাংলাদেশে যেখানে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি ধরো, তোমাদের হাতে শক্তি আছে, তোমাদের কথায় সবকিছু চলে। তোমরা সেই ওই হেলিকপ্টারে চললা, এখানে গেলা, ওইখানে চাকরি দিলা, এতে এতে তোমাদের কোনো গৌরব নাই, বরং তোমরা অগৌরবের কাজ করতেছো। এখানে যে রিকমেন্ডেশন করছো কেন? এই যারা জীবন দিছে, তাদের পরিবার, কিংবা যারা আহত হয়েছে, যারা 2 চক্ষু হারাইছে, 1 চক্ষু হারাইছে, মেরুদণ্ড ভেঙে গেছে, তাদের কিসের চাকরি? রাষ্ট্র তাদেরকে বহন করবে, পুনর্বাসিত করবে, তারা ন্যাশনাল হিরো। এখানে তো কোটার কোনো প্রশ্ন আসে না। এখানে কোনো তাদেরকে কোটার মধ্যে ফেলাও কেন? এটা উচিত না, উচিত না। এর ফলে যারা আপনার যদি আর এক ডিক্টেটর আসে, তখন কিন্তু আপনি আর কেউ রাস্তায় নামতে উৎসাহিত হবে না। তারা এই দেখবে রাস্তায় নেমে একটা ছেলে মেরুদণ্ড ভেঙে গেছে, সে কেন চাকরির জন্য রিকোয়েস্ট করবে? রাষ্ট্র কি পারে না? এই যে আপনার একজন অথর বা এই হেলথ মিনিস্টার আছে, তাকে বাদ দিয়ে দেওয়া উচিত। ইনফ্যাক্ট ইউনুস গভর্নমেন্টকে জাতির উচিত তাকে লাল কার্ড দেখা বিদায় করে দেওয়া। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন আমরা আসলে আজকে বর্তমান চিত্র নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছি। আপনারা হয়তো সবসময় পলিটিক্যাল অন্য কথা শুনতে ভালো লাগে, কিন্তু আজকে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের যে অপর পিঠে পেছনে
ডার্ক সাইড যেটি রয়েছে সেটিকে তুলে ধরবার চেষ্টা করেছে, এবং সেটির ব্যাপারে আমি মনে করি যে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত, আমাদের সবাইকে এই ব্যাপারে কথা বলা উচিত। তাহলে হয়তো একটা ভালো দেশ পাওয়া যাবে। আমরা কারোই শত্রু নই, বা যারা আলোচকরা আছেন তার কারোই শত্রু নয়। তারা শুধুমাত্র আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে কোথায় বর্তমানদের গলদ, কোথায় সরকারের গলদ। তারাও সরকারের শুভাকাঙ্ক্ষী, তারাও যুদ্ধ করেছেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যুদ্ধ ওই আহ জুলাই আগস্টে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন, আপনাদের মনে আছে যারা প্রবাসে আছেন। তিনি প্রবাসী ছিলেন যখন ডার্ক ছিল বাংলাদেশ, আমরা শুধুমাত্র কয়েকজনের কথা শুনতে পেতাম, তার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী। সুতরাং তিনি এখনো পর্যন্ত ভালো চান এবং সঠিক পথ প্রদর্শন করতে তিনি সহায়তা করছেন, এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তো আছেন, সবাই আছেন। আজকে এখানে রাখি প্রিয় দর্শক, কাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ব্যক্তি নিয়ে আপনার সামনে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।